প্রিয় আমার সকল ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এর মধ্যে আমি আজকে দশম শ্রেণীর ছাত্রদের চতুর্থ অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই চ্যাপ্টারে বিশেষ সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার, সংঘবদ্ধতার গোড়ার কথা, এখান থেকে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব আজকে। আশা করি তোমাদের এগুলো খুব উপকারে লাগবে। আগামী বছর পরীক্ষার জন্য খুব, যারা 2023 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে নিও, এবং যারা আমার এই চ্যানেল দেখছো তো তারা নিশ্চয়ই এগুলো তোমাদের উপকারে লাগছে। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওনি বা যুক্ত হয়েও সাবস্ক্রাইব করনি, পাশে থাকা অল বটনটিও টেপনি। এই অল বটন না টেপার জন্য তোমরা আমার যে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছাবে না, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বটনটি টিপে দেবে, তাহলে আমার আগের ও পরের ভিডিওগুলো তোমরা পাবে। তাই আবার বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখো, শোনো, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। আমি শুরু করছি আজকে সংঘবদ্ধতার গোড়ার কথা, দশম শ্রেণী ইতিহাসের, এবং এটা চতুর্থ অধ্যায় এবং প্রশ্নমান আমরা 4, সেই থেকেই আমরা দিচ্ছি। প্রথম প্রশ্ন আজকে থাকছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা লিখতে থাকো। প্রথমে বলবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে। প্রথমে বহরমপুর, পরে ব্যারাকপুর সেনা ছাউনিতে বিদ্রোহ ঘটে, কিন্তু তা সত্ত্বেও ভারতের বিভিন্ন জায়গায় বিদ্রোহ ছড়িয়ে পড়লেও শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেনি এবং বিরোধিতাও করেছিল। সমকালীন বিভিন্ন তথ্য থেকে এর প্রমাণ পাওয়া যায়। সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের যে বিরূপ মনোভাব পরিচয় পাওয়া যায় তা আমরা আলোচনা করছি। প্রথম পয়েন্ট লিখব, কিশোরীচাঁদ মিত্র ছিলেন সমসাময়িক একজন বিশিষ্ট বাঙালি। তিনি লিখেছেন যে এই বিপ্লব মূলত সৈনিকের বিপ্লব, জনসাধারণের সঙ্গে এর কোনো যোগ নেই। দ্বিতীয় লিখবে, রাজনারায়ণ বসু সিপাহী বিদ্রোহের সময় অন্যান্য শিক্ষিত বাঙালিদের মতো আতঙ্কিত ছিলেন এবং বিদ্রোহের বিরোধিতা করেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বেরেলিতে নিযুক্ত একজন সামরিক কর্মচারী ছিলেন। তিনি বিদ্রোহী সিপাহীদের অত্যাচারের কাহিনী লিখেছেন এবং নিন্দা করেছেন। 3 নম্বর লিখবে, সমসাময়িক মনীষী শম্ভুচরণ মিত্র এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখার্জি একই কথা বলেছেন। রাজা রাধাকান্ত দেব, কালীপ্রসন্ন সিংহ, হরেন্দ্র ঘোষ অন্যান্য সিপাহীদের নিন্দা ও ইংরেজ সরকারের সাহায্যের কথা বলেন। কেবল বিদ্রোহী সিপাহী নয়, দ্বিতীয় বাহাদুর শাহ, নানা সাহেব, লক্ষ্মীবাই প্রমুখ নেতা নেত্রীদের প্রতিও নিন্দা করেছেন তারা। 5 নম্বর পয়েন্ট লেখো, সমসাময়িক কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় সিপাহী বিদ্রোহের নিন্দা করে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 6 নম্বর পয়েন্ট লেখো, মূলত এই মহাবিদ্রোহের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও মহামেডান অ্যাসোসিয়েশন হিন্দু মুসলমানদের রাজনৈতিক সভা ছিল। এই সভাগুলি সিপাহী বিদ্রোহের বিরোধিতা ও ইংরেজ সরকারকে সমর্থনের প্রস্তাব গ্রহণ করে। আর লাস্টে একটা উপসংহার দেবে, পাশ্চাত্য শিক্ষায় বিস্তার বাংলাদেশে প্রথম হয়েছিল বলে যে শিক্ষিত শ্রেণী গড়ে ওঠে তারা সরকারি পদে নিযুক্ত ছিলেন। আইন, শাসন ও বিচার ব্যবস্থায় স্থিতিশীল ছিল। বিদ্রোহ তাদের পদমর্যাদা, স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে, এই আশঙ্কায় শিক্ষিত বাঙালিরা সিপাহী বিদ্রোহ বিরোধিতা করে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল, ছাত্রছাত্রীরা শুনলে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, মহারানী ঘোষণাপত্র সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ দমন করার পর ভারতে মুঘল শাসন ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে অবসান ঘটানো হয়। ভারতের শাসন ক্ষমতা ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়া হাতে তুলে দেওয়া হয়। মহারানী ভিক্টোরিয়া প্রতিনিধিরূপে ভাইসরয় লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাকায় 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর যে ঘোষণাপত্র প্রকাশ করেন তা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। এবার মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে বলে ড্যাশ দিয়ে একটা পয়েন্ট করো, লেখো। শর্তবিলোপ নীতি প্রত্যাহার করা হয়, দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। 2 নম্বর লিখবে, দেশীয় রাজাদের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি মেনে চলা হবে। 3 নম্বর লিখবে, যোগ্যতা সম্পন্ন সকল ভারতীয়দের সরকারি চাকরিতে সমান সুযোগ দেওয়া হবে। 4 নম্বর লিখবে, ভারতীয়দের প্রাচীন রীতিনীতি, ধর্মীয় ও সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না। আর উপসংহারে লিখবে,
দীর্ঘ 100 বছর অর্থাৎ 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে অপ্রশাসন চালিয়েছিল, মহারানী ঘোষণাপত্রে সেই অপশাসনে মধুর প্রলেপ দিয়েছিলেন। তবে মহারানী ভারতীয়দের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কোনোটিই কিন্তু সঠিকভাবে পালিত হয়নি। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, মহারানী ঘোষণাকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে অভিহিত করা যায়। এবার প্রশ্ন থাকবে, বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভালোভাবে শোনো তোমরা। 19 শতকে বাংলায় যে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল, তাই ডক্টর অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এই সভা সমিতির যুগের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা, প্রথম পয়েন্ট প্রতিষ্ঠাতা বলে লিখবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। এই সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুরের মতো অন্যান্য আরও শিষ্যরা। এবার বলবে পয়েন্ট প্রতিষ্ঠার উদ্দেশ্য। 1 নম্বর লিখবে সরকারি শাসন ব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা। 2 নম্বর পয়েন্ট লিখবে জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে আবেদনপত্র পেশ করা। নেক্সট লিখবে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলী বলে পয়েন্ট করো। 1 লিখবে ব্রিটিশ সরকার নিষ্কর ভূমির ওপর কর আদায় করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা জনসভা আহ্বান করে। বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশি দিন স্থায়ী হয়নি। 2 নম্বর পয়েন্ট লিখবে বঙ্গভাষা প্রকাশিকা সভা পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্য গ্রহণ করেছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভা যদিও বেশি দিন স্থায়ী হয়নি, তবে তার কার্যাবলী লক্ষ্য করে প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগল বলেছেন যে এটিই ছিল বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এবার আমরা পয়েন্ট দেবো। নেক্সট প্রশ্ন যাব, জমিদার সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা হচ্ছে প্রশ্নমান 4 নম্বর প্রশ্নের উত্তর শুরু হচ্ছে। প্রথম যেটা সূচনা করবে, 19 শতকে বাংলার অনেক সভা সমিতি গড়ে উঠেছিল বলে ঐতিহাসিক অনিল শীল 19 শতকে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন। বলবে জমিদার সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি যাকে বলা হয়, এই সময় একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এবার জমিদার সভার প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করবে বলে পয়েন্ট করো। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান ছিলেন রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, তবে দ্বারকানাথ ঠাকুরকে এই সভায় প্রাণপুরুষ বলা হয়। এবার বলবে জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে পয়েন্ট করো। 1 নম্বর লিখবে বিচার বিভাগ, পুলিশ বিভাগ ও রাজস্ব বিভাগের সংস্কার করার জন্য আন্দোলন করা হয়। 2 নম্বর বলবে জমিদারদের স্বার্থ রক্ষা করা হয়। 3 নম্বর বলবে ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের জন্য চেষ্টা করা হয়। এবার বলবে গুরুত্ব। জমিদার সভা কার্যাবলী প্রধান সাফল্য হলো প্রতি গ্রামে 10 বিঘা পর্যন্ত নিষ্কর জমি রাখতে সরকারকে সম্মতি আদায় করা হয়। যদিও জমিদার সভা দীর্ঘস্থায়ী হয়নি, রাজেন্দ্রলাল মিত্রের মতে এই প্রতিষ্ঠান হলো ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত। এবার নেক্সট প্রশ্নে আমরা যাই, ভারত সভার উপর টিকা লেখো। দেখো, প্রথম যেটা সূচনা বা ভূমিকা বলো, 19 শতকে যেসব রাজনৈতিক সমিতি গড়ে ওঠে সেগুলির মধ্যে ভারত সভা গড়ে ওঠে সমস্ত ভারতবাসীর স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে। এই সভায় যে কোনো ভারতীয় সদস্য হতে পারত, কোনো ধর্মীয় বা বর্ণগত ভেদাভেদ ছিল না। এবার পয়েন্ট করবে প্রতিষ্ঠা। 1876 খ্রিস্টাব্দে কলকাতা অ্যালবার্ট হলে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী ছিলেন এই সভার প্রতিষ্ঠাতা। উদ্দেশ্য বলবে ভারত সভা প্রতিষ্ঠার কয়েকটি উদ্দেশ্য ছিল। 1 নম্বর বলবে দেশে জনমত গঠন করা। 2 নম্বর বলবে ভারতে বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের ঐক্যবদ্ধ করা। 3 নম্বর বলবে রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত জনগণের যোগদানের ব্যবস্থা করা। 4 নম্বর বলবে হিন্দু মুসলমান সম্প্রদায় মৈত্রী প্রসার ঘটানো। এবার বলবে আন্দোলন সম্পর্কে পয়েন্ট করো। মধ্যবিত্ত সম্প্রদায় প্রতিনিধিত্ব করত ভারত সভা। এই সভা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন গড়ে তোলে। যেমন 1, ব্রিটিশ সরকার ICS পরীক্ষার্থীদের বয়সসীমা 21 থেকে কমিয়ে 19 বছর করেছিল, এর প্রতিবাদে এই সভা আন্দোলন করে। 2 নম্বর বলবে ইলবার্ট বিলে সমর্থন জানিয়েছে ভারত সভা। 3 নম্বর বলবে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাশ করলে ভারত সভা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিল। পরে সরকার সংবাদপত্র আইন নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করে 1883 খ্রিস্টাব্দে। এবার বলবে মূল্যায়ন।
19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সমিতিগুলির মধ্যে ভারতসভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে ভারতসভা জাতীয় কংগ্রেসে মিশে যায়। এবার নেক্সট প্রশ্ন লিখবে, আনন্দমঠ গ্রন্থে কীভাবে ভারত জাতীয়তাবোধ ফুটে উঠেছে সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথম উত্তর, ভূমিকা। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ বিকাশে বিভিন্ন মনীষীদের লেখার অবদান উল্লেখযোগ্য। মনীষীদের এইসব লেখার মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেশাত্মবোধক আনন্দ উপন্যাস আনন্দমঠ। নেক্সট প্যারা করবে, আনন্দমঠ উপন্যাসের রচনা ও প্রকাশ। দেখো, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ প্রথম প্রকাশিত 1882 খ্রিস্টাব্দে। বুঝতে পারছো ছাত্রছাত্রীরা? এবার পয়েন্ট করবে তোমরা আনন্দমঠ উপন্যাসের পটভূমি। আনন্দমঠ উপন্যাসের পটভূমি হলো অষ্টাদশ শতকের সন্ন্যাসী ফকির বিদ্রোহ ও 76-এর মন্বন্তর। এবার বলবে আনন্দমঠের মূল বিষয় বলে একটা পয়েন্ট করো। আনন্দমঠ উপন্যাসে দেশের স্বাধীনতা অর্জনের জন্য একদল আত্মত্যাগী সন্ন্যাসী কার্যাবলীর বিবরণ আছে। এই উপন্যাসে সত্যানন্দের আহ্বানের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবোধ জাগানোর চেষ্টা করা হয়। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন দেশমাতায় লাঞ্ছিত অপমানিত রূপ তুলে ধরেছেন। তিনি এই দেশমাতার উদ্ধারের জন্য একদল মাতৃভক্ত সন্তানের কথা বলে যুব সম্প্রদায়কে দেশপ্রেম ও সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শে উৎসাহিত করতে চেয়েছেন। এবার পয়েন্ট করবে বন্দে মাতরম। দেখো, বন্দে মাতরম গান ও স্লোগানটি আনন্দমঠ উপন্যাসে রয়েছে। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের প্রসারে বন্দে মাতরমের অবদান অপরিসীম। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ ও তার বন্দে মাতরম গানটি অবদান অপরিসীম। এই কারণেই বঙ্কিমচন্দ্রকে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক বলেও অভিহিত করা হয়। এবার প্রশ্ন থাকছে, জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে বর্তমান ভারত গ্রন্থটি ভূমিকা লেখো। বুঝতে পারছো? তোমরা আগেই জানো স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমরা করবে 2022 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে ভূমিকা করো। জাতীয়তাবোধ জাগরণের ক্ষেত্রে বহু মনীষীগণ লেখা গ্রন্থের মধ্যে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটি বিশেষ উল্লেখযোগ্য বইটি। এই বইটি প্রকাশিত হয় 1905 সালে। বিষয়বস্তু, ভারতের সমাজ সংস্কৃতি ধর্ম রামকৃষ্ণের বাণী ভারতীয় জীবনে আদর্শ এই গ্রন্থের মূল বিষয়। বৈদিক যুগ থেকে 19 শতক পর্যন্ত ভারতীয় সমাজের রূপরেখা এই গ্রন্থে চিত্রিত হয়েছে। এবার পয়েন্ট করো জাতীয়তাবাদ। স্বামী বিবেকানন্দ সমগ্র দেশবাসীকে এক রূপ দেখেছিলেন। সামাজিক ভেদাভেদ ভুলে সমগ্র দেশবাসীর প্রতি তিনি বলেন, হে ভারত, ভুলিও না নিজ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাত তোমার রক্ত তোমার ভাই। বুঝতে পারলে? এটা কোটেশনের মধ্যে লিখলে আরও ভালো হবে। এবার বলবে মুক্তির বাণী। পয়েন্ট করো, তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেন। দেশের মুক্তির জন্য আত্মবলিদানের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণে আহ্বান জানান। এবার পয়েন্ট করবে অবদান। বিদেশি ইংরেজ শাসনে নির্যাতিত শোষিত ভারতবাসীকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছিলেন। এই গ্রন্থের মাধ্যমে তিনি যে বাণী দেন তা পরবর্তীকালে বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণায় যোগানোর তার বাণীর মন্ত্রে ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে। এই জন্যই রমেশচন্দ্র মজুমদার তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। গোরা উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ ফুটিয়ে তুলেছে এই বিষয়ে সংক্ষেপে লেখো। ভীষণ ইম্পর্টেন্ট এটাও কোশ্চেন যারা 2022 মাধ্যমিক দেবে তাদের জন্য। যেসব মনীষীদের লেখায় ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। গোরা উপন্যাসে তিনি কেন্দ্রীয় চরিত্র গোরার কথা ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক জাতীয়তাবাদের কথা বলেছেন। এবার পয়েন্ট করো রচনা ও প্রকাশ। গোরা উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। এবার প্যারা করো, গোরা উপন্যাসে মূল বিষয় জাতীয়তাবোধ বলে একটা পয়েন্ট করো। বাংলাদেশে তথা ভারতবর্ষে মানসলোকের প্রতীকী চরিত্র হলো এই উপন্যাসের প্রধান চরিত্র গোরা। জাতীয়তাবোধের বিকাশে বহু উপন্যাসের মধ্যে গোরা উপন্যাসটি বিশিষ্টতার দাবি রাখে। এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের সঙ্গে ধর্মের বিরোধ ও সমন্বয় স্পষ্ট হয়ে ওঠে। জাতিভেদ বর্ণবিদ্বেষ অভাব দারিদ্র্যের ও সমাধানের ইঙ্গিত রবীন্দ্রনাথ দিয়েছেন। এই উপন্যাসে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের মানসিকতা ফুটে উঠেছে। নেক্সট পয়েন্ট প্যারা করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনায় ভারতের অতীত বর্তমান ভবিষ্যতে ব্যক্ত হয়েছে। একটি জাতির সামগ্রিক পরিচয় গোরা চরিত্রের মধ্যে দিয়ে চিত্রিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের মাধ্যমে ভারতীয়দের জাতীয়তাবোধের আন্দোলনে
এক দিক নির্দেশ করেছেন, তার নির্দেশিত পথেই সেবা ও ভক্তির। আর আজকের লাস্ট কোশ্চেন লেখাবো, তোমাদের ভালোভাবে লিখে নাও, ভারত মাতা চিত্রে কীভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে তা সম্পর্কে আলোচনা করো। লেখো। প্রথম যেটা ভূমিকা বলতে পারো, পরাধীন ভারতবর্ষের চিত্রশিল্পীরা চিত্রের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবোধ ফুটিয়ে তোলেন। ভারতীয় জাতীয়তাবোধ সৃষ্টিকারী চিত্রগুলির মধ্যে অন্যতম প্রধান চিত্র হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা চিত্রটি। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটির মাধ্যমে 20 শতকে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটান। ভারত মাতা হলেন ভারতবর্ষের প্রতীক। এবার পয়েন্ট করো ভারত মাতা চিত্র। ভারত মাতা এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1902 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্র অঙ্কন করেন। পরে স্বদেশী আন্দোলনের সময় 1905 খ্রিস্টাব্দে তা ভারত মাতা রূপে খ্যাতি লাভ করে। ভারত মাতা চিত্রে বর্ণনা বলে একটা পয়েন্ট করবে। ভারত মাতা হলেন গৈরিক বসন পরিহিতা দেবী। ভারত মাতার 4টি হাত, তিনি 4টি হাতে ধরে আছেন ধানের গোছা, সাদা কাপড়, বেদ ও জপমালা। তিনি সবুজ পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছেন, তার পায়ের কাছে 4টি পদ্মফুল, পিছনে নীল আকাশ। এবার বলবে নেক্সট প্যারা করবে ভারত মাতার ভারতবর্ষের প্রতীক। তিনি তার সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা প্রদান করেন। ভারত মাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কালে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। ব্রিটিশ শাসনকালে বা শাসনাধীনে ভারত মাতা চিত্রটি জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চয় করে। ভগ্নী নিবেদিতা ভারত মাতা খুব প্রশংসা করেছিলেন। তাহলে আজকে তোমাদের আমি এই চ্যাপ্টার আমরা পড়ালাম 10ম শ্রেণী যে ইতিহাস সংঘবদ্ধতা গোড়া কথা থেকে 4 নম্বর প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের এইগুলো খুব উপকারে লাগবে। অবশ্যই তোমরা এগুলো পড়তে থাকবে। অবশ্যই সামনে যারা 2022-এ মাধ্যমিক দিচ্ছে বা আগামী দিন যে তোমাদের যে ক্লাস ওয়াইজ পরীক্ষা হবে তাতেও তোমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট লাগবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর নোটিফিকেশান পেতে অবশ্যই অল বটনটি টিপে দিও, তাহলে তোমাদের আগের ও পরে ভিডিওগুলো পাবে। আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।